নমস্কার, টিভি9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণার পর থেকে একটা প্রশ্ন ভীষণভাবে তীব্র হয়ে উঠেছে। গোটা প্যানেল বাতিল, কিন্তু সেই প্যানেলে অনেক যোগ্যরাও ছিলেন। তাদের কেন এই যন্ত্রণার মধ্যে পড়তে হবে? তারা নিয়ম মেনে সাধ্য সাধনা করে তো চাকরি পেয়েছেন। যোগ্যরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। কি করবেন তারা? আবার আদালতের দরজায় কড়া নাড়ার কথা। আন্দোলনের নতুন একটা মঞ্চও তৈরি হয়েছে। রায়কে চ্যালেঞ্জ করে আবার আদালতে যাওয়ার পরিকল্পনা তাদের। সব মিলিয়ে জটিল একটা অবস্থা। আর এই জটিল অবস্থা তৈরি হলো একটা বিষ বৃক্ষের জন্য। দুর্নীতির বিষ বৃক্ষ। গ্রুপ ডির ৪৫%, গ্রুপ সির ৩৮%, একাদশ দ্বাদশের ১৪% আর নবম দশমের ৮.৫% চাকরিতে দুর্নীতি হয়েছে। প্রায় ২৬,০০০-এর যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যেই মিশে আছে এই দুর্নীতিবাজরা, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি বাকিয়েছে। সোজা কথায় বিষ বৃক্ষের ফল খেয়েছে। বিষ খেলে কি হয়? এই সহজ প্রশ্নের উত্তরটা ক্লাস 5-6 এর বাচ্চারাও জানে। ওরাও জানতো কারা? যারা এই বিষ বৃক্ষ লালন পালন করেছে, যারা এই বিষ বৃক্ষের ফল খেয়েছে। সমস্যা হলো ওরা ধরে নিয়েছিল এই বিষ অমৃতের কাজ করবে, কিন্তু সেটা হলো কোথায়? বিষ তার ফল দেখিয়ে দিল। আদালতের রায়ে বিষের ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে। যারা জেনে বুঝে এই বিষ বৃক্ষের ফল হজম করেছে তাদের নিয়ে কিছু বলার নেই কারো। কর্মফল ভোগ করতেই হবে। কিন্তু যারা এই বিষ বৃক্ষের ধারে পাশেও হাঁটেননি, যারা এর ছায়াও মারাননি, তাদের কেন ভুগতে হচ্ছে? এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ ৫জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে ১৯,০০০ নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য? কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি। আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি। আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হলো। আমরা আজকে চাকরি হারিয়ে পথে বসেছি। এসএসসির দোষে আজকে পথে বসতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্টে একরকম হলফনামা দিচ্ছে, একক বেঞ্চে একরকম হলফনামা দিচ্ছে, আবার এখানে কি করছে ডিভিশন বেঞ্চে আলাদা হলফনামা দিচ্ছে। এটা সরকারের পুরো সদিচ্ছার অভাব হয়েছে, যাতে সবাইকে পথে বসতে হয়। ওদের প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু আদালতের যুক্তি বিষবৃক্ষ এমনভাবে শিকড় ছড়িয়েছে যে গোটা বাগানটা উপড়ে ফেলা ছাড়া আর কোনো উপায়ই নাকি ছিল না। বিষের ফল তাই সবাইকেই ভোগ করতে হচ্ছে। যে বিষবৃক্ষের ফল খেয়েছে তাকেও, যে বিষবৃক্ষের ফল খায়নি তাকেও। গোটা জমিটাই নাকি নষ্ট। জমি, কোন জমিতে বিষ মিশেছে? যে জমিতে মেধার চাষ হয়, যে জমিতে ভবিষ্যৎ তৈরি হয়। একটি বা দুটি উপায় নয়, ১৭টি উপায়ে এই বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে তিলে তিলে। এমনিতেই রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা নিয়ে প্রশ্নের শেষ নেই। দিন দিন সেখানে পড়ুয়ার সংখ্যা কমছে সরকারি স্কুলগুলোতে। তার উপর এই ধাক্কা। ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে বুঝতে পারছেন? অবস্থা আরো ভালো করে বুঝতে মুর্শিদাবাদের ফারাক্কায় চলুন। হাহাকার কোন পর্যায়ে দাঁড়িয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফারাক্কার অর্জুনপুর এই হাই স্কুল। আদালতের রায় ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যারা দুর্নীতি করেছেন তাদের দায় যোগ্যরা কেন নেবেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু বিষবৃক্ষ যেভাবে শিক্ষার জমিটাকে নষ্ট করেছে, তাতে কি শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকারাই বিপাকে পড়েছেন? না, প্রবল সমস্যায় পড়েছেন আমার আপনার বাড়ির ছেলে মেয়েরাও। তাদের লেখাপড়া শিখে ওঠার জোগাড়। ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল। স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১০,০০০। শিক্ষক ও শিক্ষিকা ছিলেন ৬০ জন। সোমবার আদালতের রায়ের পর ৩৬ জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন। ২৪ জন শিক্ষক নিয়ে এবার কিভাবে চলবে স্কুল? উত্তর হাতড়াচ্ছেন সবাই। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে।
মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। 1.5 বছর 2 বছর ধরে একটার পর একটা কাগজ চা হচ্ছে, নেওয়া হচ্ছে, নেওয়ার পরে কি লাস্টে এটাই হলো যে 100% সম্পূর্ণ অপরাধী। এবং বারবার করে বলা হচ্ছিল একটাই কথা, একজনকে দোষী নিরপরাধী থাকে সে শাস্তি পাবে না। তো এটা কী শাস্তি দেওয়া হচ্ছে? এটা কোন আইনের ভিত্তিতে এটা শাস্তি দেওয়া হচ্ছে? শিক্ষা ব্যবস্থাটাই সংকটের দিকে চলে যাবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর ভুল কোথায়? তাদের পরিবারের ভুল কোথায়? গ্রামীণ এলাকা, বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের লেখাপড়া করানোর কোনো সুযোগ নেই বাবা মায়ের সামনে, সামর্থ্যও নেই। কিন্তু 24 জন শিক্ষক দিয়ে 10,000 পড়ুয়ার ক্লাস নেওয়াও তো অসম্ভব। কি হবে এবার? সে উত্তর কারও কাছে নেই। আদালতের রায়ের বিরুদ্ধে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। আইন তাদের সেই অধিকারও দিয়েছে, জেলায় জেলায় সেই ছবি দেখা যাচ্ছে। এসএসসি জানিয়েছে তারাও আদালতে যাবে। অযোগ্যদের দায় যেন যোগ্যদের নিতে না হয় সেই দিক দেখবে তারা। আমরা মানে সুপ্রিম কোর্টে যাব এরকম একটা প্রাথমিক চিন্তাভাবনা করেছি। 24,000 যে চাকরি তার মধ্যে 5,000 মতন সিবিআই রিপোর্ট অনুসারে, এবং আমরাও যে তথ্য যেটুকু দিতে পেরেছি দুটো একত্র করে, যে 5,000 মতন সন্দেহজনক যে চাকরি, তার ভিত্তিতে বাকি 19,000 বাতিল হলো। এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর রায়। কিন্তু এসএসসি এই জবাবটা দিতে পারবে কেন দুর্নীতি হলো? এসএসসি জবাব দিতে পারবে কেন এসএমএসে নিয়োগ হয়েছিল? এসএসসি এই উত্তরটা দিতে পারবে কেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও কিছু লোককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল? এসএসসি উত্তর দিতে পারবে কেন ওএমআর শিটে শূন্য পাওয়া ব্যক্তি চাকরি পেল? সে উত্তর দিতে গিয়ে ঢোক গিলবে তারা। কিছু দুর্নীতিবাজের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা ভুগছে পড়ুয়ারা। আদালত বারবার বলেছে কারা যোগ্য, কারা রেশিও মেনটেন করে ইন্টারভিউ লিস্টে আসতে পারত। কেউ তৈরি করে দিয়েছে যে হ্যাঁ এই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের মাধ্যমে এতজন বেনিফিশিয়ারি, অতএব এই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের এতজন বেনিফিশিয়ারিকে বাদ দিয়ে এই ইন্টারভিউ লিস্ট হতে পারত। কোনোদিন এসএসসি এসে বলেছেন? কোনোদিন এসে বোর্ড বলেছেন, স্টেট বলেছেন? বলেননি। আদালত বারবার চেয়েছে কিন্তু বলেননি। এই যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারাই তো কোর্টকে স্যাটিসফাই করতে পারেননি যে নিয়োগের পিছনে ন্যায্যতা রয়েছে, যুক্তি রয়েছে এবং আইন মেনে নিয়োগ হয়েছে। স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়ে, এই ছোট ছোট পড়ুয়া মানে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এখন বেশ চাপে মধ্যশিক্ষা পর্ষদ। আমাদের তেমনটাই বলছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারাও যাচ্ছেন আদালতে। এখন যেটা পরিস্থিতি সেখানে প্রায় 15% টিচার চলে যাবে, প্রায় 25% নন টিচিং গ্রুপ সি চলে যাবে, প্রায় 25% থেকে 30% গ্রুপ ডি চলে যাবে। বাচ্চাদের পড়াশুনো কী হবে, কিভাবে হবে গরমের ছুটি শেষে, এগুলো আমাকে ভাবাচ্ছে। এগুলো নিয়ে আমি খুবই চিন্তিত। রামানুজ গঙ্গোপাধ্যায় বলছেন খুব চিন্তিত। মানে পরিস্থিতি কতটা ভয়াবহ বুঝতে পারছেন? শিক্ষা লাটে ওঠার জোগাড়। এসএসসি মামলার রায় আসতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো প্রাথমিকের কি হবে কেউ জানে না। পরিধিতে প্রাথমিকের ধাক্কা আরো বড়, নিয়োগের সংখ্যাও অনেক বেশি, টাকার খেলাও নাকি আরো বেশি হয়েছে। 2014 সালের টেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। 17 সালের নিয়োগ এখনো হয়নি। 2022 সালে ঘটা করে পরীক্ষা হয়েছে, নিয়োগ এখনো হয়নি। আর 23 সালের পরীক্ষার রেজাল্টই তো এখন প্রকাশ হয়নি। লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। প্রাথমিকের ভবিষ্যৎও যে অন্ধকারে রয়েছে। অনেকেই বলেন বহরে এসএসসির দুর্নীতিকে ছাপিয়ে যেতে পারে প্রাথমিকের দুর্নীতি। আদালতে মামলা ঝুলে আছে, রায় যেদিন আসবে সেদিন কি হবে সেটা ভেবে অনেকের রাতের ঘুম উড়ে গেছে। এসএসসি দুর্নীতি মামলায় রায়ের পর আমরা যোগাযোগ করেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন 2014 সালে। ইন্টারভিউ পর্বেই অস্বচ্ছতা দেখতে পান অধ্যাপক। কি অভিজ্ঞতা হয়েছিল তার শুনুন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ন্যূনতম ক্রাইটেরিয়াটা, যে ক্লাস ডেমনস্ট্রেশন ক্যান্ডিডেটদের করতে হয়, ক্লাসে তিনি কিভাবে পড়াবেন সেটা সংক্ষিপ্ত সারে কোনো একটি টপিকের উপরে
জানাতে হয় তার জন্য 5 নম্বর ধার্য থাকে, আর 5 নম্বর থাকে তার ভাইভাতে। এই 5-5-10-এর সম্মিলিত স্ট্রাকচারে সে যতটা পাবে সেটাই হবে তার ভাইবার আলটিমেট সামগ্রিক নাম্বার। কার্যত সেই 5 নম্বরের ক্লাস ডেমনস্ট্রেশনটা কিন্তু পুরোটা উইথড্রল করে দেওয়া হয়েছিল বেআইনিভাবে, এবং এই প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাথমিকে হাজার হাজার শিক্ষক নিয়োগ, প্রায় 60,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগ কিন্তু তা হয়েছিল, যেটা কিন্তু আপনারা জানেন চ্যালেঞ্জড ইতিমধ্যে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে অতি দ্রুত ওই চাকরিগুলোও কিন্তু বাতিল হবে। নাম্বারের ক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছিল রুল পেন্সিল দিয়ে সেটাকে মার্ক করতে, যেটা আমার কথায় মনে হচ্ছিল যে আমার এটা আইনের দিক থেকে এটা স্বচ্ছ নয়। একটা এক্সপার্ট হিসেবে একটা তিক্ত অভিজ্ঞতা এবং ভয়ানক অভিজ্ঞতাকে রসদ করে পাথেয় করে আমি কিন্তু পরবর্তীকালে এই সরকারের কোনো ইন্টারভিউ বোর্ডে পরবর্তীকালে কোথাও থাকিনি, ডাকার পরেও নম্র ভদ্রভাবে সেটাকে ডিনাই করেছি। সংখ্যাটা শুনলেন, চমকে যেতেই হচ্ছে। এটাই যদি সত্যি হয়, কোথায় গিয়ে দাঁড়াবে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা? কেউ উত্তর দিতে পারবেন? সে উত্তর অবশ্য কারো কাছে নেই। সবাই যে ব্যস্ত একে অন্যের ওপর দায় চাপাতে, রাজনীতির খেলা খেলতে। এখন আবার ভোটের সময়। ভোটের মধ্যে এই রায় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি রায়, অন্যদিকে বিরোধীরা তৃণমূলকে দুর্নীতির জন্য চেপে ধরছে তুমুল লড়াই। প্রশ্ন একটাই, মানুষের মনে এই কথার লড়াইয়ের কি প্রভাব পড়বে? ভোটের ফলে এই রায়ের কি প্রভাব দেখা যাবে? বিষবৃক্ষের প্রভাব শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তার প্রভাব পড়বে। नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी। क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। उनके एक मंत्री के घर से 51 करोड़ रुपया कैश निकली। 51 करोड़ रुपया। বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না?